আজকের পর্বে আলোচনা করব এমন দুটি উপন্যাস নিয়ে, যে দুটি উপন্যাস আকারে খুব বেশি বড় না হলেও পাঠক মনে সুদূর প্রসারী প্রভাব বিস্তার করার ক্ষমতা রাখে। তার আগে বলি, আমি সোমালি। এই চ্যানেলের নাম বই চর্চায় সোমালি। আমি বই পড়তে, বই নিয়ে কথা বলতে ভালোবাসি। বই ভালোবাসলে এবং অবশ্যই আমার উপস্থাপনা ভালো লাগলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাঠযাত্রার সঙ্গী হতে পারেন। চলুন শুরু করি আজকের ভিডিও। বইয়ের জগৎ নতুন কিছু সৃষ্টি করার তাগিদ আমায় বড় আনন্দ দেয়। এই আনন্দেরই কিছুটা অংশ আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়াই বই চর্চার সোমালি চ্যানেলের মুখ্য উদ্দেশ্য। নির্দিষ্ট কোনো স্বপ্ন যদি মানুষের দু চোখের পাতা এক না করতে দেয়, তাহলে বুঝে নিতে হবে যে ওই স্বপ্নই ওই মানুষটির জীবনের ড্রাইভিং ফোর্স বা মূল চালিকা শক্তি। এবার মানুষ স্বপ্ন দেখে, তার উদ্যমে সে স্বপ্ন হয়তো সফলও হয়, কিন্তু সে স্বপ্নকে বা সেই অমোঘ বস্তুকে ধরে রাখার জন্য যে দূরদর্শিতার প্রয়োজন, যে বাস্তবধর্মিতার প্রয়োজন, তা যদি উক্ত ভাববিহ্বল মানুষটির না থাকে, সেক্ষেত্রে তার জীবন কতদূর পর্যন্ত বা কতক্ষণ পর্যন্ত নিরুদ্রব থাকতে পারে তা জানতে শ্যামল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস ঈশ্বরীতলার রূপকথা পড়া যেতে পারে। প্লটের কথা যদি বলি, এই উপন্যাস অর্থাৎ ঈশ্বরীতলার রূপকথা অনাথবন্ধু বসুর কথা বলে। তিনি আদ্যন্ত শহুরে মানুষ হলেও গ্রামীণ খোলামেলা উন্মুক্ত পরিবেশে বাঁচবেন বলে ঈশ্বরীতলায় এসে পরিবারসহ আস্থানা তৈরি করেন। দুই মেয়ে টুকু এবং লিলি, স্ত্রী শান্তা, 3টি বেড়াল, 1টি কুকুর, হাঁস, মুরগি, ছাগল, সহায়ককারী কর্মী বলাই, 1টি গাভী, তার বাছুর, অর্থাৎ অসংখ্য মনুষ্যতর প্রাণী নিয়ে তার সংসার। লোকের কথায় চিড়িয়াখানা। অনাথবন্ধু কলকাতার অফিসে চাকরি করেন এবং তিনি ডেলি প্যাসেঞ্জারি করেন। যেদিন ইচ্ছে হয় না অফিস যান না, কিন্তু যখন যান মন প্রাণ দিয়ে কাজটা করেন। প্রকৃতির অকৃপণতায়, মানুষের উদারতায় অনাথবন্ধু বসুর মনে বিস্ময় জাগে, আবার মানুষের কুটিলতায় তার মন বিমূঢ় হয়ে পড়ে। নিজের মতো প্রতিবাদ জানিয়ে তিনি সরে আসেন, কেন দিনের শেষে তিনি মধ্যবিত্ত সংসারী মানুষ। পশুপ্রেমী স্পর্শকাতর এই মানুষটি পশু পাখির ভাষা বুঝতে পারেন এবং তিনি বিশ্বাস করেন যে তারাও তার কথা বুঝতে পারে। মহাজাগতিক বিশ্বাসে বিশ্বাসী বাউন্ডুলে স্বভাবের মানুষের কথায় ভুলে নিজের সর্বস্ব বাজি রাখতে অনাথবন্ধুর মুহূর্ত সময় লাগে না, কেননা তিনি সবসময় নিজেকে আবিষ্কার করতে চান। নিজের স্বার্থে বাঁচতে গেলে কিছু দাম মেটাতে হয়। সে দাম দিনের শেষে অনাথবন্ধু বসু মেটাতে পারেন কি না জানতে হলে ঈশ্বরীতলার রূপকথা উপন্যাসটি পড়তে হবে। পাঠোপলব্ধির কথা বললে, এই উপন্যাস পরিস্থিতি বিশেষে পড়লে এর যথার্থভাবে রসাস্বাদন করা সম্ভব বলে আমার মনে হয়েছে। আরও বিশদে বলতে গেলে, 5-7 বছর আগে যদি এই উপন্যাস আমি পড়তাম, এতটা সুদূর প্রসারী প্রভাব হয়তো উপন্যাসটি আমার মনে ফেলতো না যতটা আজ ফেলেছে। সঞ্জীব চট্টোপাধ্যায়ের লোটা কম্বল পড়ে যেমন আমি থমকে গেছিলাম, এই উপন্যাসটি পড়েও আমার একই রকম অনুভূতি হয়েছে। অনাথবন্ধু বসুর ছাড়াও মনে দাগ কেটে যাওয়ার মতো আরও কিছু চরিত্রের দেখা মেলে উপন্যাসটিতে। যেমন ডাক্তার বিরজা রয়, যিনি সন্তান শোক সামলেও নিজের কর্তব্যে অবিচল থাকেন। তার সামান্য কিছু পুঁজি তিনি অনাথবন্ধু বাবুর হাতে তুলে দিতে কার্পণ্য করে না, কেননা তার বিশ্বাস যে তার ছেলের স্মৃতিস্মারক এই অর্থটুকু একটা ভালো কাজে লাগবে। দেখা মেলে তেলে ভাজা বিক্রেতা বংশী কাপালির, যে অবস্থার পরিবর্তনে হোলসেলার বংশী থেকে টোব্যাকো মার্চেন্ট BC কাপালি হয়ে ওঠে। প্রকৃতপক্ষে সে অনাথবন্ধুকেই নিজের আদর্শ রূপে মেনে এসেছে। মোহাম্মদ বাজিকর এই চরিত্রটিকে দেখে বারবার আমার হিমুর কথা মনে পড়েছে। হিমুকে যদি মনে থাকে তাহলে, এবং ময়ূরাক্ষী উপন্যাসটি যদি মনে থাকে, সেক্ষেত্রে মনে পড়তে পারে যে হিমুর একটি নিজস্ব নদী ছিল এবং হিমু চাইলেই সেই নদীটি নিজের
মনের কোণ থেকে বের করতে পারতো এবং তার চারপাশে ঘুরতে পারতো, শান্তি পেতে পারতো। এই কথাগুলো আর 5জন মানুষকে বোঝানো খুব ডিফিকাল্ট। হিমুও যেমন পারেনি, সে চেষ্টাও সে করতো না। তার এক তুতো ভাইকে সেগুলি বলতো, যে তার একনিষ্ঠ ভক্ত ছিল। তেমনি মোহাম্মদ বাজিকর নিজের শিষ্য হিসেবে বেছে নিয়েছিলেন অনাথ বন্ধু বসুকেও। তিনিও তার এই সব মহাজাগতিক চিন্তাভাবনার কথা অনাথ বন্ধুকে বলতেন এবং অনাথ বন্ধুও সেগুলো বিশ্বাস করতেন এবং মেনে চলার চেষ্টা করতেন। তার ফলস্বরূপ তিনি নিজের সর্বস্ব বাজি রেখে একটি ভালো কাজে, একটি বৃহৎ কর্মক্ষেত্রে নিজের শ্রমকে, নিজের অর্থকে লাগিয়ে দেন বা বিনিয়োগ করেন বলা যেতে পারে। কিন্তু শেষ পর্যন্ত কি শেষ রক্ষা হয় সেটি জানতেই উপন্যাসটি পড়তে হবে। কিন্তু অনাথ বন্ধু বসু ছাড়াও যে চরিত্রটি আমার বারবার মনে দাগ কেটে গেছে এবং হিমুর কথা মনে করিয়ে দিয়েছে, সেটি হচ্ছে এই মোহাম্মদ বাজিকর এই চরিত্রটি। এছাড়াও আমাদের এই উপন্যাসটি পড়তে পড়তে মনে পড়তে পারে সেই দাদু স্থানীয় পূর্বপুরুষটির কথা, যিনি যখন তার আদি বাড়ির কথা বলতেন, ফেলে আসা আদি বাড়ির কথা বলতেন, গল্প শোনাতেন আমাদের ছোটোবেলায়, তখন তার চোখে আলাদাই একটা দীপ্তি উদ্ভাসিত হতো। এবং যে মানুষ বা যে পাঠকরা মনের কোণে শ্যামল বনানীতে ঘেরা ফেলে আসা আদি বাড়ি নিয়ে ঘোরেন, সেই স্মৃতি নিয়ে ঘোরেন, আমার মনে হয় তাদের প্রত্যেকের একবার অন্তত ঈশ্বরীতলার রূপকথা পড়া উচিত। কিছু মানুষ আছেন যারা পরিস্থিতির অভিঘাতে নিজের মনের কোমল সত্তাকে হারিয়ে ফেলেন। আবার কিছু মানুষ এমনও আছে যে যাদের সাথে যত রূঢ় ব্যবহার করা হয়, যত বিশ্বাসঘাতকতা করা হয়, প্রকৃতি বা পরিস্থিতি তাদের সাথে যত বিরূপতা করার চেষ্টা করে, তারা ঠিক ততটাই উদার ব্যবহার, ভালো ব্যবহার, ইতিবাচকতা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেন এবং কিছু ক্ষেত্রে নিজের সঙ্গে যুদ্ধ করেও তারা নিজের মধ্যেকার সেই কমনীয় নমনীয় সত্তাকে আগলে রাখার অন্তত চেষ্টা করেন। এমনই এক চরিত্র প্রবাসী কাজল, যার সাথে আলাপ হলো ওবায়দ হকের জলেশ্বরী উপন্যাসের মাধ্যমে। এই উপন্যাসটিতে বাস্তবতার এমন কিছু সজীব এবং মর্মান্তিক চিত্র অঙ্কিত হয়েছে, যার ফলে পাঠ শেষে আমার অন্তত আবেগ আপ্লুত অবস্থা হয়েছিল। ফলে কীভাবে বা কোন আঙ্গিকটি দিয়ে আমি এই উপন্যাসের পাঠ প্রতিক্রিয়া শুরু করব সেটি বুঝে উঠতে পারছিলাম না। আমার মতে উপন্যাসটির মূল চরিত্র হলো এর প্রেক্ষাপট, কিন্তু এছাড়াও অন্যতম প্রধান চরিত্র হিসেবে কাজল, এই চরিত্রটি অনেক দিন পর্যন্ত পাঠকের মনে থেকে যায়। সেই কারণেই এই উপন্যাসটির আলোচনায় শুরুতেই আমি কাজলের উল্লেখ করলাম। ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটিতে রোজকার খাবারের রেডিও অ্যাক্টিভিটি নিয়ে গবেষণারত কাজল প্রায় 9 বছর পর ঢাকায় ফেরে তার কারণ তার বাবার অস্বাভাবিক মৃত্যু ঘটে এবং বাবার চিঠিপত্র ঘাঁটতে ঘাঁটতে কাজল একটি চিরকুট পায়। চিরকুটটি পেয়ে তার মনে প্রত্যয় জন্মায় যে তার বাবা হয়তো আত্মহননের পথ বেছে নিয়েছিলেন এবং তার এই সিদ্ধান্তের কারণ একমাত্র বলতে পারে হয়তো ইব্রাহিম গাজী নামক জনৈক ব্যক্তি, যিনি জলেশ্বরী নামক গ্রামে থাকেন। এবার কাজল লিয়াকত এবং বজলু এই দুই মাঝি এবং কিছু প্রয়োজনীয় দ্রব্যাদি নিয়ে জলেশ্বরী গাঁয়ের উদ্দেশ্যে নিজের জল সফর শুরু করে। এই যাত্রায় কাজলের সামনে উদ্ভাসিত হতে থাকে বন্যাক্লিষ্ট, অনাহারে বিপন্ন, কলেরায় জর্জরিত মানুষের এক দুর্দশাগ্রস্ত চিত্র। এমন এক পৃথিবী উদ্ভাসিত হতে থাকে তার সামনে, যার খোঁজ বা যার অস্তিত্ব সম্পর্কে কাজল হয়তো সেভাবে এর আগে অবহিত ছিল না। এবং ঘটনা যত এগোয় ততই কাজলের সঙ্গে সঙ্গে পাঠকও কাজলের গন্তব্যের চাইতে কাজলের এই যাত্রাপথের বাঁকে বাঁকে আর কি অজানা
বিস্ময়কর বস্তু লুকিয়ে রয়েছে বা আর কি কি অজানা বিপদ লুকিয়ে রয়েছে তা নিয়েই বেশি সচেতন বা বেশি আগ্রহী হয়ে ওঠে। আমার মতে এটি জলেশ্বরী উপন্যাসের অন্যতম প্রধান বৈশিষ্ট্য। গ্রামের শস্য শ্যামলার রূপ আমরা কম বেশি সবাই নিজের কল্পনায় ভাবার চেষ্টা করেছি বা কেউ কেউ হয়তো প্রত্যক্ষও করেছি, কিন্তু প্রকৃতির অভিসম্পাতে সেই শস্য শ্যামলার রূপ যখন খসে পড়ে তখন চারিদিকে যতদূর চোখ যায় নজরে পড়ে মানুষের অসহায়তা, ক্ষুধাতুর মানুষের হাহাকার, নিজের পেটের জ্বালায় দুমুঠো ভাতের জন্য নিজের আত্মজাকে অন্যের হাতে তুলে দেবার বিপন্নতা। এই চিত্র কাজলের সঙ্গে সঙ্গে পাঠকের হৃদয়ও মথিত করে। অজস্র চরিত্র তাদের বহু বর্ণময়তায় এই উপন্যাসটিকে অর্থাৎ জলেশ্বরীকে আরও বেশি রোমাঞ্চকর করে তোলে। এদের মধ্যে উল্লেখযোগ্য হল বেদিনী বুজি, যে নিজের স্নেহ মায়া মমতায় সবাইকে আগলে রাখতে চায়, কিন্তু তবুও মানুষের মনুষ্যতর রূপ বা মানুষের জৈবিক রূপের কাছে সে কোথাও গিয়ে হেরে যায়। নজর কাড়ে একদা কলেজে ফিজিক্স পড়ানো আসাদউদ্দিন, যে নাকি অনাহারে মহামারীতে দুর্দশাক্লিষ্ট মানুষ যাতে তার শেষ ঘুমটা নিশ্চিন্তে ঘুমোয় তার দিকে খেয়াল রেখে চলেছে। প্রসঙ্গত উল্লেখযোগ্য মানসিকভাবে ভারসাম্যহীন স্বামীর ঘরণী সালেহা, যে অপরের সন্তানকে মাতৃছায়া দিয়ে নিজের সন্তান হারানোর যন্ত্রণা প্রশমিত করার চেষ্টা করে। উল্লেখযোগ্য তাপসী নামের চরিত্রটি, যেটির মাধ্যমে দাঙ্গাক্লিষ্ট মানুষের বেঁচে থাকার সংগ্রামের দিকটি যেমন নির্দেশিত হয়েছে, একইভাবে বর্ণিত হয়েছে বিরুদ্ধ পরিবেশেও নারী হৃদয়ের শতপ্রণোদিত সেবা পরায়ণতার দিকটিও। যার উল্লেখ দিয়ে এই উপন্যাসটির কথা শুরু করলাম, সেই কাজল সম্পর্কে কিছু কথা না বললেই নয়। চূড়ান্ত এক মানসিক অস্থিরতা নিয়ে নিজের জল সফর শুরু করা কাজলের সঙ্গে প্রকৃতি এবং মানুষেরা, তার কাছের মানুষেরা, তার সঙ্গীরা বারবার বিরুদ্ধাচারণ করেছে। তার সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। কখনো কখনো কিছু মানুষ বা জনৈক মানুষ নিজের খেয়াল খুশি মতো তাকে দিকভ্রষ্ট করেছে, কিন্তু কাজল কখনো নিজের সহজাত শিক্ষা বা সহবতের দিকটি বা মানবিকতার দিকটি বিস্মৃত হয়নি। শুধু এই কারণেই কাজল চরিত্রটি অনেক দিন পর্যন্ত পাঠক মনে থেকে যায়। সব শেষে বলবো ঔপন্যাসিকের লেখনীর কথা, যেখানে অন্ন, বস্ত্র, বাসস্থান, বেঁচে থাকার জন্যই প্রাথমিক উপাদানগুলি অনুপস্থিত, সেখানে মানুষের দুর্দশাক্লিষ্ট চিত্র যে পাঠকের মনে এমনভাবে পাঠকের হৃদয় মথিত করে, তা শুধুমাত্র লেখকের লেখনীর গুণে। অজস্র কিছু লাইন আছে এই উপন্যাসটিতে যেটি চিরকাল মনে থেকে যায়। তেমনি একটি লাইন বলতে গিয়ে আমি একটি প্রসঙ্গের উত্থাপন করতে চাইব। একটি পরিবারের কথা এখানে বলা রয়েছে, যেখানে অন্ন এবং বস্ত্র দুটিরই কোনো উপস্থিতি নেই, এবং সেখানে পরিবারের মা এবং মেয়ে একটি শাড়িতেই নিজেদের লজ্জা নিবারণ করেন। অর্থাৎ যখন মা সেই শাড়িটি পরেন, মেয়ে আড়ালে রাখে নিজেকে, আবার মেয়ে যখন শাড়িটি পরে তখন মা নিজেকে আড়ালে রাখতে বাধ্য হন। এই পরিস্থিতিটাকে বোঝাতে লেখক লিখলেন, জন্মের সময় দায়ী মা মেয়ের নারীর বন্ধন কেটেছে, কিন্তু শাড়ির বন্ধন কাটতে পারেনি। আমার মনে হয় না এই লাইনটি আমি খুব তাড়াতাড়ি ভুলতে পারবো বলে। বাস্তবধর্মী স্বল্প দৈর্ঘ্যের উপন্যাস পড়তে চাইলে অবশ্যই ওয়াবেদ হকের জলেশ্বরী উপন্যাসটি পড়তে পারেন। এভাবেই নিজের পাঠলব্ধ অভিজ্ঞতা নিয়ে ফিরে ফিরে আসবো আমি এই চ্যানেলে, অর্থাৎ বই চর্চায় সোমালিতে। তাই এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, এবং আজকের ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করতে পারেন। দেখা হবে পরের ভিডিওতে, ততদিন ভালো থাকবেন।